এতগুলো দিন নিদারুণ ধৈর্যের পরীক্ষা দেয়া পুরুষটা অসহায় ঢোক গিল আরশির সামনে দাঁড়িয়ে। বলিষ্ঠ হাতের আজলায় আঁকড়ে ধরল সম্মুখে দাঁড়ানো রমণীর সরু কোমর। আরশির পায়ের নিচে বিছানা আছে বিধায় লম্বায় এখন সে শেহজাদের সমান। দুটো ভরসার হাত তাকে ধরে রেখেছে, তাই পড়ে যাওয়ার আর ভয় নেই আরশির। সে ঢুলু ঢুলু চোখে ঠোঁট ছোঁয়ালো প্রফেসরের ডান গালে। পরপর নিদ্রাহীন মানুষটার সামনাসামনি হয়ে বলল, জিজ্ঞেস করবেন না এই চুমুটা কিসের জন্য দিলাম? ক্লাসে এত কঠিন কঠিন পড়া জিজ্ঞেস করতে পারেন, আর এখন এই সামান্য প্রশ্নটা করতে পারছেন না। কেন দিলে? এই চুমুটা দিলাম আমাকে না ভালোবেসেও বিয়ে করার জন্য। আপনি যদি আমার জীবনে না আসতেন তাহলে হয়তো জানতেই পারতাম না যে এত চমৎকার একটা মানুষও পৃথিবীতে আছে, যে আমাকে আমার মতো করে ভালোবাসতে পারে, আমার পাগলামিগুলো সহ্য করতে পারে। হৃদযন্ত্রের গতি বাড়ল শেহজাদের। রুদ্ধশ্বাসে সে চেয়ে রইল প্রিয়দর্শিনীর পানে। আরহি ফের চুমু খেল শেহজাদের বাম গালে। তারপর আরো একবার সামনাসামনি হয়ে আওড়ালো, এই চুমুটা হলো মা বাবার মতো করে আমার খেয়াল রাখার জন্য। কত দূরে আছি তাদের ছেড়ে, অথচ কখনো মনেই হয়নি যে আমি তাদের কাছে নেই। কারণ ওই যে তাদের ভালোবাসার অভাবটা আপনি কিভাবে যেন কখনো বুঝতেই দেননি আমায়। শেহজাদ স্তব্ধ, সম্ভিত হারিয়ে যেন মূর্তিমান সে পুরুষ। আরশি কপালে চুমু খেতেই বিস্ময় সমেত চোখজোড়া বুঝে ফেল আবেশে। নীলাদ্রির মতো নিঃশব্দে শুধু জানল তার স্ত্রীর আদুরে স্বর। আর এই চুমুটা আমার মতো করে আমার মা বাবার খেয়াল রাখার জন্য। এই যে আমি ভুলে গেলেও আপনি প্রতিদিন ফোন করে তাদের খোঁজ খবর নিতে কখনো ভুলে যান না, সেই খবরটা কিন্তু আমি পেয়ে গেছি প্রফেসর। আমি আপনার ব্যাপারে আরো অনেক সিক্রেট জানি। শেহজাদ ধীরে সুস্থে চোখ খুলল, বড় নেশালো দেখালো তার নীল অক্ষি যুগল। মেঘমন্দ্র স্বরে আওড়ালো, আচ্ছা, তাহলে আমিও একটু শুনি আমার সিক্রেটস গুলো। আর কি কি জেনেছো তুমি আমার ব্যাপারে? এই যে আপনি খরগোশ ভয় পান, এই সিক্রেটটা অবশ্যই মা বলেছে। আপনার খরগোশে ফোবিয়া আছে, তারপরেও আপনি কি সুন্দর সেই ক্যানিয়নের ট্রিপে থাকাকালীন স্নোবলকে আমাদের কাছে রাখতে রাজি হয়ে গেলেন। আবার আজ স্নোবলের জন্য বউ আনতেও রাজি হয়েছেন। ওয়েট, আপনার তো তাহলে আরো অনেকগুলো চুমু প্রাপ্য। কাছে আসুন তো, আপনার চুমু খাওয়া শেষ হয়নি। শেহজাদ এবার আর কাছে এলো না, তবে সব প্রশ্ন কণ্ঠে শুধালো। হুম, আগে পুরোটা বলো, আর কি কি সিক্রেটস জানো? আরশি থামল এবার। দুষ্টুমি বুদ্ধি ঘুরপাক খেলেও তার ছোট্ট মাথায়। দাবি ছুড়ে বলল, আগে আদর করুন, তারপর বলবো। বিপরীতে শেহজাদের বলার মতো কিছু রইল না। শেহজাদকে বাগবিতণ্ডায় হারিয়ে ঠোঁট টিপে বিজয়ীর হাসি হাসলেও রমণী। কিন্তু বিধাতা বোধ হয় আরশির এই জিতে যাওয়ার সুখটুকু বেশি সময়ের জন্য তার কপালে রাখলেন না। কারণ তাকে অবাক করে দিয়ে দুহাতে নাজুক শরীরখানা শূন্যে তুলে ফেলল শেহজাদ। মেয়েটাও হকচকিয়ে শেহজাদের দিকে তাকাতেই বলল, তার প্রশ্রয় সুলভ দৃষ্টি শানিত হয়েছে বহুক্ষণ। আরশি কথা জড়িয়ে ফেলল তৎক্ষণাৎ। বলিষ্ঠ দেহ সৌষ্ঠব্য উত্তপ্ত শরীরটা দুহাতের উপরে রেখে এগিয়ে গেল দরজার কাছে। পরপর পা দিয়ে ঠেলে লাগিয়ে দিল ফেরানো দরজাটা। আর সে শুষ্ক ঢোক গেল এবার। ভয়ত হলো তার নিটল কালো অক্ষিপুট। কিছুক্ষণ আগের দাপুটে রমণী লেপ্টে পড়ে রইল শেহজাদের বুকে। অন্তঃস্থলে বাড়তে থাকা ঢিপ ঢিপ আওয়াজের সাথে গলবিল শুকিয়ে এলো তার। অস্পষ্টে শোধালো, আপনি দরজা বন্ধ করছেন কেন? শেহজাদের পাতলা অধরপুট নির্বিকার। চোখে মুখে ছন্দ বিস্ময়টুকু খুঁজে পেল না আর সে। তার মানে প্রফেসরের মজা করছে না, সে সিরিয়াস। মানুষটা কেমন গম্ভীর, গুরুগম্ভীর স্বরে জানালো। আদর করবো তাই বন্ধ করেছি। আতঙ্ক ছড়ালো আরশির চোখে মুখে। হড়বড়িয়ে বলে উঠল, শেহজাদ প্রলম্বিত শ্বাস ফেলল এক। বুঝল যে আদর পাওয়ার জন্য তার স্ত্রী মরিয়া, সেই আদর সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান তার স্ত্রীর নেই। শেহজাদের পুরুষস্বর হতাশ হয়ে আওড়ালো, তোমার আদরে হয়তো হয় না, কিন্তু আমার আদর পেতে চাইলে দরজা বন্ধ করতে হবে, এটা রুলস। আরশি বকবক থামালো না। ভয় কাটানোর জন্য হলেও তাকে বুকে চলতে হবে এমন অভিপ্রায় মনে নিয়ে সে বলল, কিন্তু এটা তো চিটিং। আপনি আপনার ইচ্ছে মতো রুলস অ্যান্ড রেগুলেশন বানাবেন, তা তো হবে না। আপনি শুরুতেও এমন করেছেন। এক গাদা রুলসের
স্তূপ চাপিয়ে দিয়েছেন আমার ছোট্ট ঘাড়ের উপর। ভাগ্যিস মোচাত করে ভেঙে যায়নি সেটা, নয়তো এতদিনে ঘাড় বাঁকা বউ নিয়ে ঘুরতে হতো আপনাকে। সেটা বিষয় না, বিষয় হচ্ছে অন্যটা। আপনি রুলস বানিয়ে তারপর তো নিজেই সেই রুলস ভেঙে ফেলেন। মনে নেই আপনার অ্যাপার্টমেন্টে যখন আপনি রুলস বানিয়েছিলেন আমাকে না ছোঁয়ার, সেই তো গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিজেই আমাকে ছুঁয়ে ফেলেছিলেন। ভুলে গেলেন সে? আরশির নিরন্তর কথার ফুলঝুরি থেমে গেল হুট করে। মাথার নিচে নরম মেট্রেস টের পেতেই ছানা বড়া হলো তার চোখ জোড়া। শেজাদ তখনও সামনে দাঁড়িয়ে দ্রুত ওঠানামা করছে তার পেশিবহুল বুক। আরশির তাকিয়ে থাকার মধ্যেই এক হাতে নিজের টার্টল নেক সোয়েটারটা খুলে ফেলল প্রফেসর। উন্মুক্ত হলো পেটানো শরীর, রমণীর নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম ঘটিয়ে সে উঠে এলো বিছানার ওপর। চার হাতে পায়ে আরশির মুখোমুখি হয়ে কণ্ঠ খাদে নামালো, হাসকি স্বরে বলল, আমি আমার ইচ্ছে মতোই রুলস বানাবো আর সেগুলো ভাঙবো নিজের ইচ্ছে মতো। অ্যান্ড বিলিভ মি স্নোফ্লেক, দিস টাইম ইউ উইল নট রিগ্রেট, ইউ উইল নট রিপেন্ট, আই সোয়ার। আরশি কথা খুঁজে পেল না, শ্বাস আটকে শুধু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে দেখলো শেহজাদকে উঠে বসতে। আরশির গলার খাঁজে এতদিন ধরে নিরুত্তাপিত হয়ে পড়ে থাকা চেনখানা হাতের আঙুলের তুলে নিল মানুষটা। আচমকা চেনটা তোলায় বেরিয়ে এলো হুড়ি দিয়ে আড়াল করে রাখা বানি পেন্ডেন্টটিও। শেহজাদের ঠোঁটের বাঁকে জিতে যাওয়ার হাসি যেন সে স্বগক্তিতেই আওড়ালো। পেন্ডেন্টটা খুলে ফেলে দিলে ভেবে নেব তুমি আমাকে ভালোবাসো না, এমন কিছুই বলেছিলাম বোধহয়। কিন্তু দেখো, আজ আমি নিজে থেকেই জানি যে তুমি আমাকে ভালোবাসো। লজ্জায় লাল হয়ে বিছানার সাথে মিশে রইল আরশি। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কিন্তু আমি তো এমন কিছু বলিনি এখনো। ফিসলে হাসলো শেহজাদ। চেনটা আরশির গলার খাজে রেখে ঝুঁকে এসে চুমু খেলো তার ওপর। পরপর আরশির কানের কাছে ঠোঁট নিয়ে আওড়ালো। ইজ ইট স্নোফ্লেক? তাহলে আমি ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত না তুমি বলবে তুমি আমায় ভালোবাসো। আরশি ভরকালো। মিনিট খানেকের নিস্তব্ধতা ভেঙে শেহজাদ উঠে গেল বিছানা ছেড়ে। তারপর একে একে নিভিয়ে দিল ঘরের আলো ঝলমলে সমস্ত বাতি। অন্ধকার প্রতিটি কোণাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতেই হুট করে বেজে উঠল রুমের সাউন্ড সিস্টেম। ততক্ষণে উঠে বসেছে আরশিও। ভিতর চোখ জোড়া নৃত্যের আধারে খুঁজে চলল শেহজাদকে, কিন্তু বিধিবাম অন্ধকারে তাকে খুঁজে না পেলেও পায়ের কাছে টের পেল একজোড়া হাতের স্পর্শ। আরশি থমকালো, অনুভব করলো তার পদ্মের ন্যায় কোমল পায়ের পাতা হাতের আজলায় তুলে নিয়ে সেখানে চুমু বসিয়েছে এক উষ্ণ অষ্টপুট। ততষ্ট ছলকে উঠল আরশির বুকটা। আতঙ্কিত স্বরে শুধালো, শেহজাদ। এবারেও নীরব রইল আকস্মিক পায়ের কাছে আহুতি জানানো সেই ব্যক্তি। তবে নিঃশব্দে সে উঠে এলো আরশির মুখের কাছে। এবার হাতের আজলায় তুলে নিল নরম কোমল কপল জোড়া। কপালে গালে চোখে অজস্র চুমুতে অতিষ্ঠ করে তুলল আরশিকে। শুধু ওই পুরন্ত ঠোঁট জোড়ার আরেকবার নিজের আধিপত্য জানানোর আগেই যেন সম্মতি পাওয়া সমস্ত তাড়া তার। ধীর কণ্ঠে শুধালো, স্নোফ্লেক, ভালোবাসো আমায়? সুখের তাড়নায় শব্দ ভুলে বসলো আরশি। চোখের জল ফেলে শুধু মাথা নাড়ল উপর নিচ। মুহূর্তেই শেহজাদ লুফে নিল তুলতুলে ঠোঁট জোড়া। তারপর চোয়াল বেয়ে সেই ঠোঁট নেমে এলো গলার খাজে। আরশিকে পাগল প্রায় করে আচমকা থেমে গেল মানুষটা। বলে উঠল, মুখে বলো আরুষি। ভালোবাসি আপনাকে শেহজাদ, অনেকটা ভালোবাসি। প্রফেসর নিঃশব্দে হাসল, বড় সন্তুষ্টির সে হাসি। আরশিকে বালিশে শুয়ে ভালোবাসার উষ্ণ চাদরে ঢেকে নিল দুজনকে। ফিস ফিসিয়ে আওড়ালো, যে রাতে তুমি আমাকে ভালোবাসি বললে, আই উইল মেক শিওর সেই রাতের কথা তুমি কোনোদিনও না ভুলতে পারো স্নোফ্লেক, কোনোদিনও না। দুটির হৃদয় আজ দ্রবীভূত হলো ভালোবাসায়। গানের তালে মনের সুপ্ত নিবেশন জানাতেই যেন তাদের কানে ভেসে এলো মৃদুলয় কিছু শব্দ তরঙ্গ। আকাশ হারায় যেখানে, ও তোমায় ছোব সেখানে। ও ভালোবাসো এখনই, পরে কি হয় কে জানে। সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কখনো মন সারাটা রাত। আসছে না ঘুম, ধরেছি হাত, থাকবো সারা জীবন। নিউ ইয়র্কের নিশোদি রাত। হ্যান্টার প্যালেস তার বিশাল লনের মাঝ বরাবর একচ্ছত্র আধিপত্য নিয়ে দাঁড়িয়ে, যেন শহরের বুকে এক টুকরো আভিজাত্য মাথা উঁচিয়েছে নিঃসন্দেহে। এর নান্দনিক দেয়ালগুলোতে এখনও ব্যক্তিত্বের ছোঁয়া পাওয়া যায় এ প্যালেসের মালকিনের। সেই দেয়ালগুলোতেই হাত ছুঁয়ে করিডোর দিয়ে পায়চারি করছে যারা।
উলের সোয়েটার গায়ে জড়িয়ে কোনো মতে ঠান্ডার প্রকোপ আটকালেও আটকাতে পারেনি ভেতর ভেতর হওয়া দুশ্চিন্তাগুলোকে। আর দুশ্চিন্তার সিংহভাগ জুড়ে রয়েছে আয়ান। এখনো বাড়ি ফিরেনি মানুষটা, না রিসিভ করছে যারার কোনো ফোন কল। পুলিশের ডিউটিতে দিনরাত নেই, ইমার্জেন্সি মানে ছুটে যাওয়া ভিকটিমের এলাকায় তদন্ত করে বের করা আসল কালপিটকে। ঝক্কির কাজও বটে, কিন্তু আয়ান সেসবের মধ্যেও জানার খোঁজ খবর নিত। সময় পেলেই একটা ছোট্ট মেসেজ করে জানাতো। আসতে হয়তো দেরি হবে, তুমি না খেয়ে আছো এটা যেন এসে না দেখি। খেয়ে নিও লক্ষ্মীটি। অথচ আজ সেই মানুষ একেবারেই লাপাত্তা। কিন্তু কেন? অনাকাঙ্ক্ষিত বিপদের আশঙ্কায় শুকিয়ে গেল যারার একহারা আনন্দ। সর্বহারা মেয়েটা খড়কুটোর মতো শুধু ওই একটা মানুষকে আঁকড়ে ধরেই তো বাঁচতে চাইছে। তার কিছু হয়ে গেলে এসব ভাবতে ভাবতে কখন যে পা জোড়া আয়ানের ঘরের সামনে এসে থেমেছে ঠাউর করতে পারেনি যারা। ভাবনার সুতো ছিঁড়তেই কৌতূহলী হলো মন। একটু এগিয়ে নিঃশব্দে ঘরে ঢুকলো সে। প্রিয় মানুষটার ঘর থেকেও বুঝি প্রিয় প্রিয় গন্ধ পাওয়া যায়। যারা চোখ বুঝেই শ্বাস টানলো, পরপর নজর বন্দি করলো ঘরের জিনিসগুলোকে। ছিমছাম গোছানো ঘর, বেডসাইড টেবিলের ওপর রাখা একটা ফটো ফ্রেম, আলো আধারে ছবির মানুষটা অস্পষ্ট। যারা ধীর পায়ে এগোলো সেদিকে। ছবির ফ্রেমটা হাতে তুলে নিতেই নীলাম্বরী থমকালো। প্রকট হলো অক্ষি যুগল, স্বগক্তিতে আওড়ালো। আমার ছবি এখানে? মিনিট খানেক থমকে থেকে নরম হলো বিস্মিত চোখ জোড়া। কিছু একটা মনে পড়তেই পাতলা অষ্টপটে খেলে গেল এক চিলতে লাজুক হাসি। বুঝলো ছবিটা তার বানর মশাইয়েরই তোলা। তাকে না জানিয়ে তাকে বন্দি করেছে এই স্থির চিত্তে। ছবির ফ্রেমটা হাত থেকে নামিয়ে ফের টেবিলের ওপর রাখতে গিয়েও থামলো যারা। কপালে ভাঁজ ফেলে দেখলো টেবিলের দ্বিতীয় ড্রয়ারটা খুলে আছে অনেকখানি। কিছু ফাইল অগোছালোভাবে রাখা সেখানে। ফাইলগুলোকে প্রথমে আয়ানের জরুরি কোনো ডকুমেন্টস ভেবে গুরুত্ব না দিলেও ড্রয়ারটা আটকাতে গিয়ে সন্ধিয়ান হলো যারার অন্তঃকরণ। মনের খসখসানি দূর করতেই একটা ফাইল উঠিয়ে হাতে নিতেই আরেক দফা থমকালো রমণী। বিড়বিড় করে আওড়ালো। ওনার মেডিকেল রিপোর্টস? শুকনো ঢোকের সাথে মনের কুচিন্তাগুলো গিলে ফেলতে চাইল যারা। তবে ভাগ্য বিধাতা বোধহয় চাইলেন অন্য কিছু। একের পর এক সবগুলো ফাইল ঘাটতেই রং হারালো যারার মেদুর মুখখানা। থমথমে মুখে হাঁটু ভেঙে বসে পড়ল আয়ানের বিছানার পাশে। ফাইলগুলো পড়ে রইল মেঝেতে, শুধু দু হাতে মুখ চেপে ডুকরে উঠল একটু পরপর। করতালুর সামনে আটকে রইল তার আত্মচিৎকার। অফিসারের আদরে চুমুতে সিক্ত হওয়া গালজোড়া ভিজে উঠল নোনা জলে। যারার বাঁধ ভাঙা কান্নায় হয়তো শহর জুড়ে নেমে এলো বিষণ্ণতা। হাসতে ভুলে গেল পিছঢালার রাস্তার সোডিয়াম আলো। তবে থেমে রইল না ব্যস্ত নগরী। যারার চোখের পানির মতোই অম্বরের গা বেয়ে নিরবিচ্ছিন্নভাবে ঝরে চলল ফেব্রুয়ারির শেষ তুষার কণাগুলো। আপনার রিপোর্টগুলো আমি দেখলাম মিস জারা। যারার সামনে বসে আছেন নিউরোলজিস্ট ক্যাথারিন। হাসি খুশি মধ্যবয়স্কা হুট করে গম্ভীর করে ফেললেন চোখ মুখ। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলেন। কিছু মনে করবেন না মিস জারা, পেশেন্ট কি আপনার পরিচিত? যারার হুঁশ ফিরল যেন এতক্ষণে। সে কোন সাত সকালে কোনো এক ঘোরের মধ্যে এসে উপস্থিত হয়েছে এই হসপিটালে। সে কথা ঠিক ঠাউর করতে পারল না উদ্ভ্রান্ত চেহারার যারা। সে ভূতগ্রস্তের ন্যায় জবাবে বলল। উনি আমার হাজবেন্ড। ক্যাথারিন পরম্বিত শ্বাস ফেলে মাথা নোয়ালেন। বোঝার চেষ্টা করলেন যারার অবস্থাটা। খুব একটা পারলেন না বোধ হয়, তবুও শান্ত স্বরে বললেন। আই এম সো সরি ডিয়ার, কিন্তু আমি আশা করব আপনি নিজেকে শক্ত রাখবেন। আসলে আপনার হাজবেন্ড আলঝেইমার্সে আক্রান্ত। যারা যেন এখনো বিশ্বাস করতে পারল না কথাটা। অথচ রাত থেকে শখানেক বারের বেশি হলেও সে নেট ঘিরেছে এই বিষয়টা নিয়ে। যদি একটু আশার আলো পাওয়া যায়, হয়তো এই রোগটা তেমন মারাত্মক কিছু নয়। তার প্রশ্নবিদ্ধ অসহায় চোখ দুটো দেখে ক্যাথরিনের মায়া হলো ভীষণ। কতটুকুই বা বয়স হবে মেয়েটার, তবুও যতটুকু না জানলেই নয় ততটুকু বলে গেল মুখবনে বসে থাকা যারাকে। এটি একটি মস্তিষ্কের রোগ। ক্যান্সারের মতো দ্রুত মানুষকে মেরে না ফেললেও এই রোগের কারণে মস্তিষ্কের স্নায়ু কোষগুলো ধীরে ধীরে এতটাই অকার্যকর, অচল হয়ে পড়ে যা শেষ পর্যন্ত রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মস্তিষ্কের কোষগুলো ধ্বংস হওয়ার ফলে আক্রান্ত ব্যক্তির প্রথম যে সমস্যায় পড়েন তা হলো স্মৃতিশক্তি হারিয়ে ফেলা। তারপর ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্মের প্রভাব পড়তে শুরু হয়। যেমন ধরুন, খাবার খেতে ভুলে যাওয়া,
কোনো কিছু মনে রাখতে না পারা, মানুষ চিনতে না পারা। হ্যাভ ইউ নোটিসড এনি অফ দিস সিনড্রোমস ইন ইউর হাজব্যান্ড? যারা মাথা নাড়াতেও যেন ভুলে গেল এই মুহূর্তে। ক্যাথারিন ফের শুধালেন। হ্যাভ ইউ নোটিসড মিসেস জারা? যারা শূন্য দৃষ্টিতে দুপাশে মাথা নাড়ালো, এবার পরপর ক্যাথারিনের দিকে তাকিয়ে বড্ড অসহায়ের মতো শুধালো। আর কি কোনো উপায় নেই ওনাকে সরানোর? ক্যাথারিন হাতের রিপোর্টগুলো উল্টে পাল্টে বললেন। দেখুন মিসেস জারা, রিপোর্টগুলো দেখে আমি যতদূর বুঝতে পেরেছি, আপনার হাজব্যান্ড চেষ্টা করেছিলেন। হি ট্রাইড হিজ বেস্ট, কিন্তু এই রোগগুলোর আসলে কোনো প্রতিষেধক নেই। না আপনি সারা জীবনের জন্য রোগটা সারিয়ে ফেলতে পারবেন। কিছুটা ডায়াবেটিসের মতো, মৃত্যুর আগ পর্যন্ত পিছু ছাড়বে না। যারা শুষ্ক ঢোক গিল, গলার কাছে দলা পাকানো কান্নাগুলো গিলে শুধালো। আমাদের হাতে আর কতটুকু সময় আছে ডক্টর? ক্যাথারিন পোড়া শ্বাস ফেললেন। তার পেশেন্ট মূলত 65 ঊর্ধ্ব মানুষজন। যে বয়সে আয়ান এই রোগে আক্রান্ত হয়েছে সেই বয়সটা বিরল, কিন্তু পরিণতি নয়। এত কম বয়সে এই রোগে আক্রান্ত পেশেন্ট তিনি পেয়েছেন হাতে গোনা মাত্র কয়েকজন। উনি শান্ত স্বরে বললেন। প্রাথমিক পর্যায়ে এই রোগগুলো শনাক্ত হলেও রোগী বড়জোর 4 থেকে 8 বছর বাঁচে। তবে খুব রেয়ার কেসগুলোতে হয়তো পেশেন্ট 20 বছর অবধি সার্ভাইভ করতে পেরেছে। মিসেস জারা, আপনাদের দুজনের বয়সই কম। আমি বলবো প্রার্থনা করুন। যেখানে চিকিৎসা বিজ্ঞান হাত গুটিয়ে ফেলে, সেখানেই উপরওয়ালার খেল শুরু হয়। এতটুকু ভরসা রাখুন ভাগ্যের উপর, দেখুন কি হয় শেষ পর্যন্ত। কিন্ডার কেয়ার স্কুলটি ছুটি হওয়ার সময় এখন। যারা বাচ্চাদের ক্লাস শেষ না করে নিজে বের হবে না, অগত্যা বাইকের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে অফিসার। গতরাতে আদিকে খুঁজে বের করার চক্করে ফিরতে পারেনি বাসায়। ফোন করে জানাতেও ভুলে গেছে যারাকে। ইদানিং এমন হচ্ছে, কোনো কিছুই যেন ঠিকঠাক মনে রাখতে পারছে না। আয়ন বেশ বুঝতে পারল, এমন চলতে থাকলে কোনো এক সময় পুলিশের ঊর্ধ্বটাও ছাড়তে হবে ওকে। অসুস্থ মানুষকে নিশ্চয়ই এরা চাকরিতে রাখবে না। অসুস্থ আয়ান তো ভুলেই বসেছিল কথাটা। ইস, প্রিয়সীর ভালোবাসার রোগ ভুলে দিব্যি কেমন কাটিয়ে দিচ্ছিল দিনগুলো। এমন আর কটা দিন কাটাতে পারলে ভালো হতো না, অন্তত যারার আসল বাবা মাকে খুঁজে বের করার আগ অব্দি। নয়তো যে আবার একা হয়ে যাবে মেয়েটা। পুরো পৃথিবীতে একা বেঁচে থাকার মতো কষ্ট বোধহয় মৃত্যুতেও নয়। সেই কষ্ট মরে গিয়ে কি করে সে দেবে তার বাটারফ্লাইকে। আয়নের ভাবনার মধ্যে ক্লাসরুম থেকে বের হলো যারা। থমথমে মুখটা আয়ানকে দেখে কঠিন হলো ভীষণ। নীলাম্বরীর চোখে চোখ পড়তে রিজু হয়ে উঠল আয়ান। কিঞ্চিত হাসার চেষ্টা করলেও যারার থমথমে মুখ দেখে থপ করে নিভে গেল তার হাসি। পুরো একদিন পর দেখা ওদের, তাতেই বোধহয় রেগে আগুন ম্যাডাম, এমনটাই মনে মনে ভেবে নিল অফিসার। প্রেয়সীর অভিমান ভাঙাতে ধীরে ধীরে 2 হাত তুলল কান বরাবর। পরপর আশেপাশের সবাইকে অবাক করে দিয়ে কানের নরম অংশ ছুঁয়ে মাথা নোয়ালো অপরাধীর মতো। একজন সাধারণ স্কুল টিচারের সামনে একজন অনিয়টি পুলিশ অফিসারের কান ধরে দাঁড়িয়ে থাকার বিষয়টা বেশ উপভোগ করলো পথচারীরা। ঠোঁট টিপে হাসলো মাঠে থাকা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। যারা এগিয়ে এলো নিঃশব্দে, নির্লিপ্ত তার মুখাবয়ব। কার্ডিগান আর জিন্সে বড্ড ছিমছাম তার পরিচ্ছদ। আয়নের সামনে এসে দাঁড়াতেই পাশ থেকে হাতের আঙুল টেনে ধরল 9-10 বছরের একটা বাচ্চা মেয়ে। যারা চমকে সেদিকে তাকাতেই মেয়েটা ফিস ফিস করে বলল। টিচার, এই কান ধরে দাঁড়িয়ে থাকা পুলিশ আঙ্কেলটা কি তোমার বন্ধু? যারা নির্লিপ্ত ভীষণ মুখখানা নরম হলো এবার। ঝুঁকে এলো মেয়েটার দিকে, স্ফীত চোখ জোড়া হেসে শুধালো। কেন বলো তো? মেয়েটা একবার মাথা তুলে তাকালো আয়নের নির্বুদ্ধ মুখের দিকে, তারপর যারার দিকে তাকিয়ে বলল। উনি তো অনেক সুন্দর আর লম্বা, তাই আমি ঠিক করেছি বড় হলে এই পুলিশ আঙ্কেলটাকে আমারও বন্ধু বানাবো, তারপর বিয়ে করব। আমি তোমার বন্ধুকে বিয়ে করলে তুমি কি কষ্ট পাবে? কিছুক্ষণ ফেলফেলে দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকার মধ্যেই যারা শুনলো এক মহিলা কণ্ঠ, কেউ একজন তাদের কাছে এসে বলছে। পরপর যারা আয়নের দিকে একবার করে তাকিয়ে ভদ্রমহিলা বলে উঠলেন।
এতক্ষণে মৃদু হাসি খেলে গেল যারার বিস্ময় বিমূঢ় মুখে। বুঝতে পারল বিব্রত মুখেও যিনি সৌজন্যতার হাসি হাসছেন সেই ভদ্র মহিলা বাচ্চাটার মা। তার বাচ্চা মেয়েটার নাম অলিভিয়া। কিন্তু যারা ভালো মন্দ কিছু বলার আগেই হুট করেই তাদের মাঝে হাঁটু গেড়ে বসে পড়ল আয়ান, ঠিক অলিভিয়ার সম্মুখে। মেয়েটার মাথার চুলগুলো এক হাতে এলোমেলো করে দিয়ে বলল, তুমি বড় হতে হতে আমি যদি হারিয়ে যাই, তখন আমাদের বিয়েটা কি করে হবে? অলিভিয়া আয়ানের প্রশ্নে চিন্তায় পড়ে গেল খুব। মিনিট খানেক কিছু একটা ভেবে জারার দিকে তাকালো, তারপর চিন্তিত স্বরে বলল, আসলেই তো, বন্ধু হারিয়ে গেলে আমার আর বন্ধুর বিয়ে কি করে হবে টিচার? যারাও এবার হাঁটু গেড়ে বসলো অলিভিয়ার সামনে। পাশাপাশি হলো ওরা দুজন। গোটা এক যুগ পর যেন আয়ান কাছাকাছি পেল তার প্রেয়সীকে। মুগ্ধ দৃষ্টিতে শুধু দেখে গেল তার মুখখানা। যারা খুব যত্ন নিয়ে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল অলিভিয়ার। পরপর ঘাড় ফিরিয়ে তাকালো আয়ানের দিকে। আয়ানের হিম চোখে চোখ রেখে বলল, টিচার আছেন না, অলিভিয়ার বড় হওয়া পর্যন্ত অলিভিয়ার এই বন্ধুটাকে আমি কোথাও হারিয়েও যেতে দিব না, কোথাও না। অলিভিয়া তার ছোট্ট কনিষ্ঠা আঙুল দিয়ে এগিয়ে দিল জারার সামনে। বিষণ্ণ মুখে শুধালো। প্রমিস। যারা স্মিত হাসলো, নিজের কনিষ্ঠা আঙুলে জড়িয়ে নিল অলিভিয়ার আঙুলটা। আয়নের দিক থেকে দৃষ্টি না সরিয়ে বিষণ্ণ স্বরে বলে উঠল, প্রমিস। মধ্যবেলার মিঠে রোদ মাথায় নিয়ে হাঁটতে শুরু করেছে যারা। বরফ ভেজা রাস্তায় তার অল্পখানিক ব্যবধানে পা মিলিয়েছে আয়ান। ইজেল ক্যানভাসের ছবির মতো মুখটা তার দুশ্চিন্তায় ম্লান। বেশ কিছুক্ষণ এই মৌন সহাবস্থানের পাঠ চুকিয়ে ব্যস্ত কদমে সে পাশাপাশি হলো ঝাড়ার। আগে পিছের এই দূরত্বটুকু মিটতেই উদ্গ্রীব স্বরে শোধালো, আমি কি কিছু করেছি বাটারফ্লাই? হ্যাভ আই ডান সামথিং রং অ্যাগেইন? যারা থমথমে মুখেই হাঁটা থামালো। তার ছিপছিপে গরনের আজ ভারী রাশভারী ভাব। আয়ান বেশ বুঝতে পারল অঘটন কিছু একটা ঘটেছে, কিন্তু কার তরফ থেকে এবং কিভাবে সেটাই বুঝতে যেন দায় হলো তার। যারা যতটা শীতল চোখে চাইলেও আয়নের উৎকণ্ঠিত মুখপানে তার থেকেও শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার হঠাৎ এমন কেন হলো অফিসার? হুট করে অফিসার সম্বোধনে আহত হলো আয়নের প্রেমিক সত্তা। একরাশ অভিমানে ভিজে গেল তার পুরুষ সত্ত্বস্বর। অসহায় চোখ মুখে বালক সুলভ অনুযোগ জুড়ে আওড়ালো, সেই বেরিয়ে থেকে একবারও কথা বলনি আমার সাথে, বাইকে উঠলে না। বুঝতে পারছি তুমি রেগে আছো আমার উপর, কিন্তু বিশ্বাস করো বাটারফ্লাই, গতকাল রাতে গতকাল রাতে ভাগ্যিস আপনার ঘরে গিয়েছিলাম আমি, নয়তো জানতেই পারতাম না আপনি এতগুলো দিন এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছিলেন আমার থেকে। কথার মাঝে কথা টেনে নেয়ায় থেমে গেল আয়ান। বিস্ময়াভূতের মতো ন্যায় কিছুক্ষণ তাকিয়ে রইল যারার তপ্ত চোখের দিকে। অবিশ্বাস আর বিদ্রুপ মিলেমিশে একাকার হলো তার কণ্ঠস্বর। তার ছেলের সাথে হেসে বলে উঠল, তুমি কি আমার যারা, প্লিজ বলো না, তুমি কি আমার পার্সোনাল ফাইলগুলো ঘেটেছো? আয়নের প্রশ্নে ধৈর্যের বাঁধ ভাঙল নীলাম্বরীর। ক্ষুদ্র চোখ জোড়ায় খেলে গেল বিমূঢ়তার ঢেউ। এক কদম দু কদম করে আয়নের একবারে কাছাকাছি এগিয়ে এলো সে। প্রশস্ত বুকে তর্জনী ঠেকিয়ে বড় অবিশ্বাসের সাথে বলে গেল, আপনার সাথে আমার পুরো লাইফ জড়িয়ে আছে আয়ান। আমরা বিয়ে করব, সংসার করব। সেখানে আপনার পার্সোনাল ফাইল ঘেটেছি বলে আপনি রেগে যাচ্ছেন? আপনার পার্সোনাল ব্যাপারে জানার কোনো অধিকার নেই আমার? না, নেই। আয়নের কাঠখোট্টা জবাবে নিজের অজান্তেই চোখ জোড়া ছলছল করে উঠল যারার। বলতে গিয়ে জড়িয়ে এলো ভিতরের কথাগুলো, তারপরও রুদ্ধ স্বরে আওড়ালো, আপনার মেডিকেল রিপোর্টগুলো কেন দেখাননি আমাকে? কেন বলেননি আপনি? আয়ান তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে, যেন অন্ধকার নেমেছে তার সৌম্য সুন্দর মুখশ্রীতে। যারাকে কথা শেষ করতে না দিয়েই মেঘমন্ত্র স্বরে বলে উঠল, যে আমি অসুস্থ, এটা বলতাম তোমাকে? যে আমার হাতে তোমার সাথে সংসার করার মতো যথেষ্ট সময় নেই। উপরওয়ালা হাতে গোনা আর কয়েকটা ঘন্টা, মাত্র কয়েকটা বছর রেখেছেন আমার জন্য এই পৃথিবীতে। যে আমি আর কয়েক বছর বাদে আর কাউকে চিনতে পারবো না। আঙ্কেলকে চিনতে পারবো না, আন্টিকে চিনতে পারবো না, সায়নকে চিনতে পারবো না। তোমাকে এসব বলতাম আমি তোমাকে? কেন? কে হও তুমি আমার? কিসের এত অধিকার তোমার আমার লাইফে?
দিঘির মতো টলমলে জলের ধারা কার্নিশ পেরোলো চোখের। আয়ানের দৃঢ় ব্যবহার কপল গড়িয়ে চিবুক ভেজালো যারার। এতক্ষণ কপট রাগ দেখানো মেয়েটা এবার যেন একেবারে স্থবির বনে গেল। কিছুক্ষণ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল এক ধ্যানে। কানে বলতার মতো শব্দ সমেত কেউ একজন বলে চলল। কে হও তুমি আমার? নিমিষেই ভেঙে পড়ল যারার স্বপ্নে সাজানো অলিক সংসার। স্থান কাল পাত্র ভুলে আয়নের সামনে দাঁড়িয়ে ডুকরে উঠল মেয়েটা। অথচ যে মানুষ যারার হাজার মন খারাপ ভালো করে দিতেও মরিয়া থাকতো সব সময়, সে যেন আজ বরফ খণ্ডের চাইতো নিরুত্তাপ। যারার শব্দ করে কান্নার আওয়াজে আজ আর তার পৃথিবী থমকালো না। অস্থির পায়ে সে ছুটে এলো না যারার কাছে, মুছে দিল না চোখের পানি। যারা নিজের থেকে কান্না থামিয়ে অবাক কণ্ঠে শোধালো, কেউ হই না আমি আপনার? কোনো অধিকার নেই আমার আপনার জীবনে? কেন বা ভালোবাসিনি আমি কখনো? শুষ্ক ঢুক গিলল অফিসার, যেন সত্যিটা গিলে মিথ্যেটা উগরে দিতে কঠিন গলায় বলে উঠল। না। আরেকটা হোজন যারা শূন্য দৃষ্টিতে কেবল তাকিয়ে রইল আয়নের আনত মুখের দিকে। যে দু কদম এগিয়েছিল, একে একে বিদ্যুৎ স্পৃষ্টের মতো সেই দু কদম পিছিয়ে গেল মেয়েটা। কান্না নেই, পাল্টা প্রশ্ন, উত্তর কিচ্ছু নেই। যেন সমস্ত অভিযোগের থলি শূন্য আজ ওর। দ্বীপ্রহরের এক টুকরো মেঘের মতো বিষণ্ণতা নামলো ভেজা আনন্দ জুড়ে। জগতের সমস্ত মায়া ত্যাগ করল মন। প্রচণ্ড আত্মবিশ্বাসী মেয়েটার বিশ্বাস উঠে গেল নিজের উপর থেকে। ভবঘুরে হয়ে কোন পথ ধরল তা কি সে নিজেও জানে না হয়তো। তবুও সে দাঁড়িয়ে রইল না একদণ্ড। দুজনের মান অভিমানের ভারী পাল্লা একা বয়ে বেরোনোর দায়িত্ব কাঁধে তুলে নিয়ে পা বাড়ালো ম্যাপল পাতা ঝরা পথে। বসন্ত শুরু হওয়ার আগেই কি তার জীবনের রঙিন অধ্যায় আজ এই মধ্যাহ্নে এসে ফুরিয়ে গেল তবে? যারা চলে গেছে মিনিট খানেক হলো, অথচ আয়ান একই জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু, দুহাত মুষ্টিবদ্ধ দুপাশে। ছেলে মানুষ সহজে কাঁদে না, তবুও আয়ানের চোখের দুকুল ছাপিয়ে পড়তে চাইল অথই জল। থরথর করে কপল তার পুরো শরীর। এটা কি করে ফেললো সে? এভাবে শেষ করে দিল সবটা। নিজেকেই নিজের ধিক্কার জানালো শেষমেশ। যে কথাগুলো যারা সামনে থাকতে বলতে পারেনি, সেই কথাগুলো বলে চললো একে একে। আমি বড্ড লোভী যারা। আমি অসুস্থ জেনেও নিজেকে পারিনি তোমার জীবন থেকে সরিয়ে ফেলতে। বেঁচে থাকতে পারবো না জেনেও পারিনি তোমায় না ভালোবেসে থাকতে। চেয়েছিলাম কোনোদিন তোমাকে জানতেই দেব না যে আমার এই অসুখের কথা। কারণ হয়তো আমি তোমার চোখে কখনো দুর্বল হতে চাইনি যারা। জানো, ভেবেছিলাম যতদিন বেঁচে থাকবো ততদিনে অনেকগুলো ভালো স্মৃতি বানাবো তোমার সাথে। যেন মস্তিষ্ক তোমাকে ভুলে যেতে চাইলেও মন তোমাকে না ভুলতে দেয়। কিন্তু দেখো, বিচ্ছিরি একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম। তোমাকে বকলাম, কষ্ট দিলাম। আই এম সরি বাটারফ্লাই। এই ভীষণ স্বার্থপর আমিটাকে পারলে ক্ষমা করে দিও তুমি। পারবো না ক্ষমা করতে আপনাকে। ঋণে ভাঙা স্বরে বলা কথাটুকু শুনতেই মাথা তুলল আয়ান। যারা ক্লান্ত বিষাদ মুখখানা নিয়ে সম্মুখে দাঁড়িয়ে তার হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফের বলল, আপনার মতো বুদ্ধ লোককে ক্ষমা করতে আমার বয়ে গেছে। আয়ান তখনও ফ্যালফ্যাল চোখে তাকিয়ে। যারা তার মানে চলে যায়নি তাকে ছেড়ে। পৃথিবী সমান বিস্ময়ে কণ্ঠনালী চিরে কথা বেরোলো না আর কোনো। শুধু অভিমানী ফুলে ফেপে ওঠা ওই নরম গালগুলোতে আদর করে দিতে ইচ্ছে হলো ভীষণ। ইস, না জানি কতটা কেঁদেছে মেয়েটা ওর জন্য। এই আপনার ভালোবাসার নমুনা? ভালোবাসার মানুষকে নিজের ভালো মন্দ সবটা জানাতে হয়। হতেও তো পারে আমরা দুজন মিলে কোনো সমাধান বের করে ফেললাম এই পরিস্থিতির। আপনার ভয় আমাকে ভুলে যাওয়া নিয়ে তো? বেশ, আপনি যতবার আমাকে ভুলে যাবেন ততবার আমি আপনাকে নতুন করে মনে করিয়ে দেব যে। এটুকু বলে কিঞ্চিত সময় থেমে রইল যারা। পরপর টিকালো লালচে নাক টেনে টেনে আওড়ালো, যে আপনি শুধু আমার বানর মশাই, তাও আবার যে সে বানর নয়, একেবারে এই শহরের সবচেয়ে বুদ্ধু বানর আপনি। এত শত বিস্ময় বিমূঢ়তার মাঝেও মাথা নুইয়ে ফিক করে হেসে ফেলল আয়ান। যারার কাছে বড় নিষ্পাপ নিষ্কলঙ্ক লাগলো সেই হাসিটুকু। তনু মনে বয়ে গেল ঝড় শেষ হাওয়ার পরের মুহূর্তের মতো ঠান্ডা ঠান্ডা পরশ। কেন সে তখন একটু বুঝলো না মানুষটাকে? কেন সে ওভাবে ফেলে চলে যেতে চাইছিল তাকে? যারা নিজের উপরই রাগ হলো এবার। সেই রাগটুকু নিয়েই আয়ানকে থমথমে মুখে শোধালো, এখন আবার দাঁত বের করে হাসছেন কেন? আপনার প্রশংসা করিনি, বানর বলেছি আপনাকে। আয়ান চমকানো।
থমকে তাকালো সামনে। হাসিটুকু গায়েব হয়ে গেল যারা রাগত মুখখানা দেখতে। বড় বড় হতবিহবল চোখ দুটো ফের সন্তুষ্ট হলো জীবনের এই বিশেষ মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে। গমগমে পুরুষ স্বরখানা নরম করে শোধালো। তাহলে কি করব? যারা তখনও মুখ গম্ভীর করে দাঁড়িয়ে, তার থেকেও গম্ভীর কণ্ঠে বলে উঠল, দুহাত দুদিকে ছড়িয়ে তারা। অফিসার বাধ্য ছেলের মতো দুহাত দুদিকে ছড়ালো। ধীরে ধীরে তাকে আরেক দফা বিস্ময়ের চূড়ায় নিয়ে ফেলতে যেন যারা এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল তার বুকে। চওড়া সিনায় মুখ লুকিয়ে কেঁদে ভাসালো। প্রিয়সীর চোখের পানিতে সিক্ত হলো আয়নের হৃদয়। যারাকে বুকের ভেতর নিয়েই তাপে দুনিয়ার সমস্ত দুঃখের ভাগ থেকে তাকে মুক্তি দিতে চাইল একান্তে। চুলে মুখ গুজে পিঠে হাত রাখলো মেয়েটার। কষ্টগুলো যদি একটু আদর পেয়ে মুছে যায় তাতে ক্ষতি কি? যারা কত সময় ওভাবে আয়নের বুকে পড়েছিল তা সে জানে না। তবে হুঁশ ফিরতেই ধরা গলায় আবদার ছুড়ে বলল, আমি ডিসিশন চেঞ্জ করে ফেলেছি। বাংলাদেশে গিয়ে বিয়ে করছি না আমরা, এখানেই বিয়ে হবে আমাদের, এই নিউ ইয়র্কে। আঙ্কেল আন্টি প্রফেসর আরশি স্নোবল সবাইকে সাথে নিয়ে হবে বানর মশাই আর তার বাটারফ্লাই বিয়ে। তারপর বাংলাদেশে ফিরলে ওখানকার আশ্রমে সবাইকে নিয়ে বড় করে আরও একবার অনুষ্ঠান করব আমরা। আয়ান দুষ্টুমি করে বলল, অলিভিয়া বড় হয়ে আমাকে বিয়ে করে ফেলবে, এই ভয়ে তুমি এমন কথা বলছো না তো? তুমি তো ভারী হিংসুটে বাটারফ্লাই। আয়নের বোকা বোকা প্রশ্নে আরো একবার শক্ত করে তাকে জড়িয়ে ধরল যারা। আরো গভীরভাবে তার বুকে মাথা রেখে চাপা স্বরে আওড়ালো, বুদ্ধু। তবুও তো ভালোবাসো। আপনার মতো বুদ্ধুকে আমি ভালো না বাসলে আর কে বাসত শুনি? স্বর্ণালী সন্ধ্যার মতো চোখ জোড়াও অশ্রুসিক্ত হলো আয়নের। সেই পানি গড়িয়ে পড়ার আগেই সে আকাশের দিকে মুখ তুলল। এতটা সুখের ভিড়েও ভাগ্য বিধাতার সহস্র প্রশংসায় নুইয়ে এলো তার মন। অস্পষ্টে আওড়ালো, কেউ বাসতো না, কেউ না। ভাগ্য বিধাতাও বোধহয় উপর থেকে মুচকি হাসলেন এই জোড়া শালিককে দেখে। কে জানে, হয়তো কোনো মিরাক্কেল ঘটিয়ে আরও কিছুটা সময় দেবেন ওদের। আশাতীতভাবেই পৃথিবীর বুকে বেঁচে যাবে ওদের এই ভালোবাসা। মানলাম 3 দিন আগে আমার আরশি মায়ের জন্মদিন ছিল, তাই বলে তোমার ছেলে এই 3 দিন নিজেও ঘরের বাইরে বের হবে না আর আরশি মাকেও বের হতে দেবে না? আশ্চর্য, বউয়ের জন্মদিন কেউ 3 দিন ধরে পালন করে? মেহমেদ হাসান প্রচণ্ড রেগে আছেন। তিনি রেগে গেলে খুব শব্দ করে খবরের কাগজ উল্টান। এবারও তাই করলেন। স্নোবলও মায়ের উপর মারাত্মক রেগে আছে। একাত্মতা পোষণ করতে মেহমেদের কথা শেষ হতেই সে পেছনের পা জোড়া দিয়ে ধপ করে বাড়ি মারল ফ্লোরে। বোঝালো এবারের ছেলের এহেন বিবেক বর্জিত কাজে সেও সমান লজ্জিত রাগান্বিত। সে তার মাকে কিছুতেই ওই লোকের সাথে একা এক ঘরে থাকতে দিতে রাজি নয়। বাঙালির ছেলেপেলের ওপর তার একদম ভরসা নেই, কখন কি করে ফেলে। নিউ ইয়র্কের হলেও তাও একটা কথা ছিল। তবে হাসান ভিলার কর্তাদের যতটা মেজাজ খারাপ ততটাই নিরুদ্বিগ্ন ভিলার কর্তৃ। ব্রেডে বাটার লাগাতে লাগাতে স্বামীকে এক প্রকার উপেক্ষা করেই হাঁক ছুড়লেন গৃহ সহায়িকার উদ্দেশ্যে। সে এলে ব্রেড বাটার দেয়া খাবারের ট্রে তুলে দিলেন তার হাতে। চোখের ইশারায় দোতলার ঘরে দেখিয়ে দিতেই মরিয়ম বেগমের আদেশে বুঝে ফেলল মেয়েটা। তারপর চপল পায়ে ট্রে হাতে উঠে গেল দোতলায়। শেহজাদের দরজায় নক করে খাবারের ট্রেটা মেঝেতে রেখে ফের নিচে নেমে এলো তৎক্ষণাৎ। বলা বাহুল্য প্রতিবেলায় খাবার নিয়ে এমন উপর নিচে সে করে চলেছে বিগত 3 দিন ধরে। তবে পাত্তা না পেয়ে মুখ গুজ করলেন মেহমেদ এবং স্নোবল দুজনেই যে আরশি অন্তঃপ্রাণ। সেখানে ওই 6 ফুট জাম্বুবান এভাবে তাদের দলের লোককে হাইজেক করে ফেলল। না, আর চুপ করে থাকা যায় না, আওয়াজ তুলতে হবে। মেহমেদ হাসানও আওয়াজ তুললেন। মরিয়ম বেগমকে তাগাদা দিয়ে শোধালেন, আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি তুমি কি শুনতে পেয়েছো? আবারও একাত্মতা ঘোষণা করল স্নোবল। গলা দিয়ে ঘর ঘর শব্দ করে বোঝালো, শুনতে পেয়েছো? মরিয়ম বেগম বিতৃষ্ণ মুখে ফিরলেন তাদের দিকে। উত্তরের বদলে পাল্টা প্রশ্ন করে শোধালেন, তোমাদের সমস্যা কি? মেহমেদ হাসান অবাক স্বরে বলে উঠলেন। তোমাদের বলতে? মরিয়ম বেগম তার পায়ের দিকে ইশারা করে আওড়ালেন, তুমি আর স্নোবল, তোমাদের সমস্যাটা কি? তখন থেকে আমার কানের মাথাটা খেয়ে ফেলছো।
স্ত্রীর ঝাঁঝালো স্বরে থতমত খেল মেহমেদ। গলা পরিষ্কার করে চোখের চশমাটা এক হাতে ঠিক করতে করতে শুধালেন। হ্যাঁ হ্যাঁ, এখন তো কানের মাথা খেয়ে ফেলি বলবি। আর যখন আমি তোমার ছেলের বয়সী ছিলাম তখন কেমন আমার পিছে পিছে ঘুরতে মনে আছে? মরিয়ম বেগম পুরনো কথা মনে করে ঠোঁট টিপে হাসলেও সেটা প্রকাশ করলেন না স্বামীর সামনে। মেয়েকে গাম্ভীর্যের সাথে আওড়ালেন। আমি যে প্রথম প্রথম তোমাকে পছন্দ করতাম না সেটাও বলো। থাকতে তো ছেলের মতোই মুখটা সবসময় বাংলার পাঁচ করে রেখে। তারপর সেই আমাকেই হাসানোর দায়িত্বটা তো তুমিই নিলে বেগম জান। মেহমেদের কথায় মরিয়ম বেগমের ছন্দ গম্ভীরতার ছন্দপতন ঘটল। লনের ফুলগুলোর মতোই খিলখিলিয়ে উঠল তার প্রবীণ মুখ। হাসি মুখে স্বামীর দিকে খাবারের প্লেটটা এগিয়ে দিতে দিতে বললেন। থাক, এখন আর অত পটাতে হবে না আমাকে। সে বয়স যে পেরিয়ে গেছে আপনার, মনে আছে? মোটেই না, আমি এখনও এভারগ্রিন। তোমার ছেলে তো কোনো কম মেয়ের না। আমার এখনও মনে যা জোর আছে না, তাতে এতদিনে ওর আরেকটা ভাই বোন চলে আসতো। আর এই বেটা এখন আমাকে একটা সুখবর দিতে পারলো না। মেহমেদ হাসান খুব সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বললেও এবারে শব্দ করে হেসে উঠলেন মরিয়ম। ঝুঁকে এসে তার হাত থেকে খবরের কাগজটা তুলে নিয়ে শুধালেন। তুমি যেভাবে ওদের ডাকাডাকি করছো তাতে সুখবরটা পাবে কি করে শুনি? এতক্ষণ স্মিত হাসলেন পৌর। পরোটা তুলে স্ত্রীর মুখের সামনে ধরে বললেন। আমার অমন গোমরা মুখ ছেলেটার জন্য আর সীমাকেই দরকার ছিল। তুমি যদি সেদিন ইব্রাহিমের কাছে থেকে ওর মেয়েটাকে চেয়ে না আনতে, তাহলে বোধহয় আমার এই অপূর্ণ সংসারটা আর পূর্ণ হতো না মরিয়ম। এখন শুধু একটা আদুরে গলায় দাদা ডাক শোনার অপেক্ষা, তাহলেই আমার শান্তি। মরিয়ম খাবারের গ্রাসটুকু লুফিয়ে নিলেন স্বামীর হাত থেকে। তারপর আর চোখে চেয়ে শুধালেন। তাহলে বলো, বেস্ট ওয়াইফের অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি? সে তো কবেই পেয়ে গেছো। কোথায়? কেন, এই জলজান্ত আমিটা কি তোমার প্রাইজ নই? কত ভালোবাসি তোমায় বলো, তারপরও অন্য প্রাইজ লাগবে? এ তো ভারী অন্যায় বেগম জান। এমন অন্যায়ের শাস্তি হিসাবে তোমাকে আজ আমার সাথে দাবা খেলতে হবে। সবসময় তো আরশি মাই খেলে, তবে আজ তুমি খেলবে, বলো রাজি? স্বামীর স্বস্তির এমন বহর শুনে ফের একবার হেসে উঠলেন মরিয়ম। মাথা দুলিয়ে বলেন। এমন কথার পিঠে তো আর কিছু বলা যায় না। বেশ, আজ না হয় আশির বদলে আমি তোমার সাথে চেস খেললাম। তবুও দয়া করে মেয়েটাকে আর ডেকো না। ওরা একটু একসাথে সময় কাটাচ্ছে, কাটাক। মেহমেদ প্রলম্বিত শ্বাস ফেলে আওড়ালেন। তোমার কি মনে হয় বেগম জান, আমি ডাকলে তোমার ছেলে তাকে আসতে দেবে? বাবাকে বন্ধু মনে করেছো কি না? নইলে সেদিন কিভাবে বলে চলে গেল, বউকে কোলে নিলে হার্ট রেট ভালো থাকে, চাইলে তুমিও ট্রাই করে দেখতে পারো। তুমি ভাবতে পারছো অ্যাম আই হিজ ফ্রেন্ড অর হোয়াট? স্বামীর কণ্ঠের উষ্মা আন্দাজ করতে পেরে মরিয়ম বেগম ঠোঁট টিপলেন। তারপর দুষ্টুমি করে বলে উঠলেন। আসলে ভালো থাকে বুঝি? তাহলে তো শুধু শুধু ওই ট্রেডমিলটার আর দরকারই নেই। তুমি না হয় রোজ আমাকে কোলেই চড়িও, তাতে তোমার হার্ট রেটও ভালো থাকবে আর আমার মনও। মরিয়ম বেগমের দুষ্টুমি ধরতে পেরে আর রাগ করে থাকতে পারলেন না মেহমেদ। নিঃশব্দে অবলোক চেয়ে রইলেন স্ত্রীর দিকে। তারপর স্নোবলের সামনে হুট করে চুমু খেয়ে বসলেন মরিয়মের গালে। সহসা পেছনের দিকে ঘুরে দাঁড়ালো স্নোবল। কি মুশকিল, যাদের কাছে মাম্মার আর পাপ্পার নামে বিচার দিতে এসেছিল তারাই যদি ওর সামনে চুমু খাওয়া করা শুরু করে দেয়, তাহলে ও যাবেটা কার কাছে? হায় রে মানুষ জাত, হায় রে ন্যায় বিচার। শেহজাদ ধীর পায়ে দরজার ওপাশ থেকে খাবারের ট্রেটা এনে বেডসাইড টেবিলে রাখলো। তারপর বিছানায় বসে সমস্ত নিবেশন ঢাললো পাশেই ঘুমনো নিখুঁত ওই চেহারায়। ভোরে ফোটা স্নিগ্ধ দোলন চাপার মতো মিষ্টি মুখটার দিকে তাকিয়ে বড্ড মোলায়েম স্বরে শুধালো। আজকেও যাবে না নিচে? আর সে ঘুমের মধ্যেই দুদিকে মাথা নাড়ল। শীতের শেষ আর বসন্ত শুরু হওয়ার মাঝামাঝি সময়টাও শীত শীত বাতাস ঢুকছে জানালার পর্দা ভেদ করে। তাতেই বিড়াল ছাড়ার ন্যায় কম্পিউটারের তলায় নাক পর্যন্ত ঢেকে ফেলল রমণী। বিড়ালের মতোই আদুরে গলায় বলে উঠল। আর আপনিও এখন নিচে যাবেন না।
এমন আবদার শুনে দাঁতে নিম্নানস্থ পিষে ধরল শেহজাদ। নীলাভ চোখে দুষ্টুমির ঢেউ খেলে উঠল সহসা। চিবুকের ভাঁজে বয়ে বেড়ানো স্বভাব সুলভ গাম্ভীর্যকে ছুটি দিতেই চঞ্চল কিশোরীর মতো প্রাণবন্ত হয়ে উঠল তার প্রশ্রয়। আর সে ছন্দ ঘুমের 12টা বাজিয়ে শোধালো। আচ্ছা, তা আমি কেন যাব না? হঠাৎ চোখ মেলে চাইল তার প্রিয়তমা। ঘুমিয়ে থাকার সে অভিনয়টা করবে ভেবেছিল, তাতে সাময়িক ইস্তফা জানিয়ে উঠে বসল সে। মাথার এলোমেলো চুল আর ভবঘুরের মতো চেহারায় একরাশ বিরক্তি নিয়ে বিছানা থেকে নিচে নামলো পরপর। নিজের হাতের থেকে দ্বিগুণ বড় হাতটা ধরে শেহজাদকে টেনে নিয়ে এলো আয়নার সামনে। আয়নায় চোখ রেখে কুণ্ঠিত স্বরে শোধালো। কেন যাবেন না এবার বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন কিছু? শেহজাদ দেখল, তবে আরশি যা দেখাতে চাইল তা নয়। দেখল দর্পণের কাছে ঘাস ফুলের গায়ে এক ফোঁটা শীষের বিন্দুর মতোই একটা স্নিগ্ধ আদুরে মুখখানা। ভোরের আকাশে খসে পড়া তারার ন্যায় সে তার ধ্যান জ্ঞান হারালো সেই মুখের দিকে তাকিয়ে। ভুলে বসল নিজের উত্তর জানাতে। অমনি তাগাদা দিয়ে উঠল আরশি। সিনচেন নাইট স্যুট পরনের মেয়েটা কণ্ঠে জোর দিয়ে শোধালো। কি হলো, দেখতে পাচ্ছেন না? এই যে আপনার ঘাড়ে গালে এতগুলো দাগ, সবাই যদি জিজ্ঞেস করে কিসের দাগ এগুলো, তখন কি বলবেন আপনি? মশার। এবার হুঁশ ফিরল শেহজাদের। বুঝল আর সে চিন্তা নিরর্থক নয়। বুকের দাগগুলো ঢাকা গেলেও গাল এবং গলার দাগ ঢাকতে আসলে হিমশিম খেতে হতো তাকে। তবু হাসি চাপাতে পারল না প্রফেসর। উল্টে ঠোঁট টিপে বেশ গর্বভরেই তাকিয়ে তাকিয়ে দেখল দাগগুলো। তারপর ছন্দ বিচলিত স্বরে আওড়ালো। মশার দাগ এমন হয় না স্নোফ্লেক। সবাই বুঝে ফেলতো এই কারুকার্যের আর্টিস্ট অন্য কেউ, যার জন্য আমি গত 3 দিন ঘরের বাইরে বের হতে পারলাম না, ভার্সিটি পর্যন্ত যেতে পারলাম না। বলছি ম্যাডাম, এভাবে ছুটি কাটালে আপনার বরের চাকরি থাকবে? অনুতাপে গৌরবর্ণা থেকে নীল হয়ে গেল আরশি। অপরাধী মুখ করে অন্যদিকে ফিরে আওড়ালো। আপনি এভাবে বলছেন কেন? শুধু কি আমি আপনাকে কামড়েছি নাকি? আপনিও তো সেম কাজ করেছেন। আপনার জন্য আমিও তো নিচে যেতে পারছি না। কই, তাতে আমি তো একবারও বলিনি আমার জরিমানা হয়ে যাবে ক্লাস না করলে। ইকোনমিক্সের প্রফেসর এবারের সেমিস্টার ফাইনালে ফেলও করিয়ে দিতে পারে। আরশি থামতেই পেছনে দাঁড়ানো গ্রে ট্রাউজার পরা আবরণহীন সুঠাম দেহখানা ঝুঁকে এলো অল্প। আগাম সতর্কতা জারি না করে আরশির দেহ কাঁপিয়ে মুখ গুজল তার রমণীর গলায়। চাপা স্বরে বলল। কারণ তোমার ইকোনমিক্সের ক্লাসগুলো আমি নেই, ফাইনালে ফেল করাবো না বলেই এখন থেকে তুমি আমার কাছে টিউশনই নেবে, বাসায়ও তুমি আমার কাছে পড়বে, মনে থাকে যেন। আচমকা এমন বর্ষল হামলায় আরশি পুরোপুরি কাবু। সমস্ত শরীর জুড়ে ঝমঝমিয়ে নামলো অনুভূতির বৃষ্টি। শিহরে ভিজল মন। গলার খাঁজে পুরুষালী উষ্ণ ঠোঁটের স্পর্শে পায়ের আঙুল খামচে ধরল মেঝে। আবেশে বুঝে এলো চোখের পাতা। পেছন থেকে কোমর পেঁচিয়ে ধরা হাতখানায় সরাতে কষ্ট তো করলো খুব নিজের হাত দিয়ে, কিন্তু লাভ হলো না। অগত্যা অসাড় হওয়া গলায় কোনো মতে বলে উঠল। বললেই হলো, আমি কোনো টিউশন নেব না আপনার থেকে। কেন, আমি খারাপ পড়াই? আরশির ততক্ষণে হাঁসফাঁস শুরু হয়েছে শেহজাদের বাহুডোরে দাঁড়িয়ে। গলায় যে আদরের ঝড় তুলেছে শেহজাদ তা উপেক্ষা করতে না পেরে বড্ড অসহায় বোধ করল সে ভেতর ভেতর। সর্বদা বইয়ে মুখ গুজে থাকা ভদ্রসৃষ্ট মানুষটাও এমন ধারা অসৃষ্ট কাজ করে ফেলতে পারে ঘুণাক্ষরেও কি কোনোদিন টের পেয়েছিল আরশি? ভাবনা থেকে বেরিয়ে চোখ মেলে সোজাসুজি আয়নার দিকে চাইল আরশি। শেহজাদের পানে তাকিয়ে পরাস্ত স্বরে বলে উঠল। আপনি ভীষণ ভালো পড়ান। আপনার ক্লাস করার জন্য কত দূর থেকেও স্টুডেন্টরা চলে আসে আপনি জানেন, অথচ আমি ক্লাসে বসে আপনার দিকে তাকিয়ে থাকবো না, আপনার পড়া বুঝবো সেটাই ডিসাইড করে উঠতে পারি না। এত কেন সুন্দর হতে হবে আপনাকে? নাকটা এত কেন খাড়া খাড়া হতে হবে আপনার? গাল, চিবুক, কপাল সবকিছু এত কেন নিখুঁত হবে? চোখগুলো কেন এত সুন্দর হবে? এরকম গ্রিক গডদের মতো শরীর নিয়ে সামনে দাঁড়িয়ে থাকেন বলেই তো আমি ডিস্ট্রাক্টেড হই বেশি, পড়া বুঝি কম। এতটুকু বলেই থামল মেয়েটা। তারপর ছন্দ প্রবোধ মিশিয়ে জানালো। এতগুলো কারণের জন্যই আপনার এই অফার আমি রিজেক্ট করলাম। আই এম সরি প্রফেসর, আমি দুঃখিত।
আপনি ভালো পড়ান, কিন্তু আপনি একটু বেশি সুন্দর। আর যেখানে আপনাকে দেখলে বরাবরই আমি ফোকাস হারিয়ে ফেলি, সেখানে পড়া বোঝা তো দুঃস্বপ্ন। শেহজাদ আরশির গলাতে মুখ গুজেই লাজুক হাসল। প্রিয়দর্শিনীর মুখে নিজের এমন ভূয়সী প্রশংসায় রক্তিম হলো তার কান গাল। আদরে আবিষ্টিত গলায় বলল, তুমি এত বেশি কথা কেন বলো স্নোফ্লেক? আমি বলেছি এত বেশি কথা বলতে? আমি পড়াবো মানে পড়াবো, ব্যাস। শেহজাদ লজ্জা পাচ্ছে বুঝতে পেরে আরশিও একই ভঙ্গিতে বলে উঠল, আপনি এত আদর কেন করছেন আমাকে? আমি কি বলেছি এত আদর করতে? আর আমাকে পড়াতে চাইলে পড়ান, কিন্তু আমিও তাহলে না পড়ে আপনার দিকে তাকিয়ে থাকবো, মানে তাকিয়ে থাকবো, ব্যাস। অমনি আরশিকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করল শেহজাদ। ব্যগ্র দৃষ্টিতে মেয়েটার আগাগোড়া দেখতেই শুকনো ঢোক গেল আরশি। উৎকণ্ঠা নিয়ে শুধালো, ওভাবে কেন দেখছেন আমাকে? আরশির সন্ত্রস্ত প্রশ্নে অধরকোনা চূড়ায় উঠল শেহজাদের। বাঁকা হেসে রমণীর কপালের কেশ ক্রুন্তল কানের পাশে গুজে দিতে দিতে বলল, কেন? তুমি আমাকে যেভাবে দেখো আমিও তো সেভাবেই তোমাকে দেখছি। আরশির বিশ্বাস হলো না। ভয়ার্ত মুখ আর সরু চোখে চেয়ে সে বলল, না, আপনি সেভাবে দেখছেন না। তাহলে তুমি বলো কিভাবে দেখছি তোমাকে? প্রশ্রয় পেয়ে লাগামহীন ছুটল আরশির বেলেহাজ এক একটি স্তবক। বলে বসল, আমার মনে হচ্ছে আপনি এখনই আমার চুমু খাবেন, ভীষণ কড়া একটা চুমু। আর তারপর আবারও 3 দিন আমরা ঘর থেকে বের হতে পারবো না। ঠিক বলছি না? আরশির কথা শেষ করতেই শেহজাদ ঝুঁকে এলো ওর মুখের সামনে। রমণীর উষ্টপুট লুফে নিতে নিতে চওড়া হাসল সে পুরুষ। বদ্ধ চোখের হতবিহবলতায় চূড়ান্তে পৌঁছে মেয়েটা শুনল এক পুরুষালী ভরাট কণ্ঠ। ইউ আর ড্যাম রাইট স্নোফ্লেক। প্রাণ চাই চক্ষু না চাই, মরিয়ে কি তর দুস্তর লজাই। প্রাণ চাই চক্ষু না চাই, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এসব যায়। প্রাণ চাই চক্ষু না চাই। গুনগুনিয়ে রবি ঠাকুরের গান গাইছে যারা। কয়েকদিন যাবৎ বৃষ্টির থামেনি অত্যাধুনিক এই শহরের অলিতে গলিতে। কমেনি আকাশের অভিমানী রূপ, ফিকে হয়নি মন খারাপের সুর। উদাস প্রকৃতির সাথে তার একমাত্র বান্ধবীটিও সমান উদাস মুখে বসে আছে ক্যান্টিনের চেয়ারে। টেবিলের উপর রেখেছে তার ক্লান্ত বিষণ্ণ মুখখানা। কফির কাপ ধোয়ার কুণ্ডুলি উড়িয়ে ঠান্ডা হয়ে গেছে বহুক্ষণ। আরশির খেয়াল নেই সেদিকে। তার নিষ্প্রভ চাহনিতে শুধু ভেসে বেড়াচ্ছে সেদিন সকালে শেহজাদের আরশিকে টিউশন পড়ানোর কথাগুলো। ওই ঘটনার পর মাঝে কেটেছে 1 সপ্তাহ। তবুও কেন যেন আরশিকে পড়ানোর ভূতটা শেহজাদের মাথা থেকে নামেনি। সবটা শুনে যারার মনে হলো এই পরিস্থিতিটার সাথে এই গানটাই চমৎকার মানাবে। সে তার উদাস বন্ধুর ব্যথায় সমান উদাস হয়ে আবার গুনগুনিয়ে উঠল, গাইতে লাগলো, প্রাণ চাই চক্ষু না চাই। আচ্ছা, তোর কি সত্যি মনে হয় না জাম্বুবান আমাকে পড়ালে এবারের সেমিস্টারে পাশ করার বদলে আমি ফেল করব? আমি ওনাকে কতবার করে বোঝালাম যে বাসায় তার কাছে আমি পড়বো না। কে শোনে কার কথা? গানের মাঝে বিঘ্ন ঘটায় যারা থামল। এই একই কথা কম করে হলেও কয়েকশো বার বলেছে আরশিন। তবুও কিছুক্ষণ পরপর তোতা পাখির মতো একই বলি আওড়াচ্ছে। শেষমেশ যারা দীর্ঘ এক শ্বাস ফেলে বান্ধবীকে জিজ্ঞেস করল, আমার মনে হয় তুই অন্য কোনো কারণে প্রফেসরের কাছে টিউশনি পড়তে চাইছিস না। নে, এবার কারণটা ফটাফট বলে ফেল। কী কারণে তুই তোর অমন হ্যান্ডসাম প্রফেসর বরকে রিজেক্ট করে দিতে চাইছিস? আরশি এবার রিজু হয়ে উঠে বসল। দু হাতে টেবিলে রেখে দৃষ্টি ফেলল কোলের ওপর। তারপর আফসোস আর অনুতাপ মেশানো বিমর্ষ সুরে বলে উঠল, এমনিতেই ক্লাসের সবাই ওনার বউ বলে বাঁকা চোখে আমাকে দেখে, ভাবে আমি ওনার থেকে এক্সট্রা হেল্প নেই। কিন্তু সত্যি কথা বলতে আমি তো পড়তেই বসি না বাসায়, হেল্প কখন নিব? এবার যদি বাসায় ওনার কাছে আমি পড়া শুরু করি তাহলে তাহলে তোরা পড়া বাদ রোমান্স করা শুরু করে দিবি, তাই তো? বুঝি বুঝি, এই বিবাহিতদের এই একটাই সমস্যা, এটা রোমান্স ছাড়া আর কিছু বোঝেন না। আর সিজান, আমি তোর সাথে একমত। তোর প্রফেসরের কাছে পড়তে না যাওয়ার কথায় অবশ্যই যুক্তি আছে। আই অ্যাগ্রি উইথ ইউ। আজ্ঞে না, উনি পড়াতে বসলেই আমি হেসে ফেলবো, আর নয়তো তাকিয়ে থাকবো ওনার দিকে। কি বিশ্রী একটা ব্যাপার হবে ভাবতে পারছিস?
যারা ঠোঁট টিপে হেসে ফেললো আরশির কথায়। মেয়ে যে তাকে নিয়ে ঠাট্টা করছে সেটা বুঝতে পেরেই আরশি ফের একবার প্রলম্বিত শ্বাস ফেলল। তারপর যারার দিকে ক্লান্ত চোখে সোজাসুজি তাকিয়ে ভরিতাহীনভাবে শুধালো, আচ্ছা ধর, আয়ান ভাই তোকে পড়াতে চাইলো, তাহলে তুই কিভাবে রিয়েক্ট করতি? এই যে আমাকে নিয়ে ঠাট্টা করছিস, তুই পারবি না হেসে আয়ান ভাইয়ের সামনে বসে চুপচাপ পড়া বুঝতে? যারা মিনিট খানেক চুপ থেকে আকাশ পাতাল এক করে কিছু একটা ভাবলো। তারপর আরশিকে একটুখানি হাসানোর অভিপ্রায়ে গলা পরিষ্কার করে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, শোন, বরের কাছে টিউশন নেওয়ার মতো থ্রিলিং ব্যাপার আর একটাও নেই। ওখানে পড়া হয় কম আর প্রেম হয় বেশি। আর যেখানে প্রেম বেশি সেখানে হাসার প্রশ্নই আসে না, তুইও হাসবি না। শোন, তোকে আইডিয়া দিই। প্রফেসর পড়াতে বসলে তুই নাকের পানি চোখের পানি এক করে বলবি, উফ এত কেউ পড়ে, তার চেয়ে চলুন আমরা পড়া বাদ দিয়ে কাজের কাজ করি। যারার না অনেক দিন ধরে খালামণি হওয়ার প্রচণ্ড শখ, চলুন ওর খালামণি হওয়ার শখটা পূরণ করে দিই। আরশি ঠান্ডা হওয়া কফির কাপে চুমুক বসিয়েছিল মাত্র, কিন্তু যারার কথাবার্তা শুনে সেই কফি গলা অবধি না গিয়ে সোজা উঠে গেল মস্তিষ্কে। প্রচণ্ড এক বিষম খেয়ে কাশতে কাশতে সত্যি সত্যি চোখে নাকে পানি, চোখের পানি এক হলো আরশির। যারা তড়িঘড়ি তার মাথায় চাপড় দিতে দিতে বলল, দেখেছিস, আমি মিথ্যে বলিনি। এই জন্যই তো প্রফেসরের নাম নিতে না নিতে একেবারে বিষম খেয়ে বসলি। তোদের দেখলে না আমার খালি শাহরুখ খান আর কাজলের কথা মনে হয়। মানে দুজনই দুজনকে মনে মনে চাইছিস, অথচ তোদের কাছাকাছি আসার একটা আইডিয়া দিতে তুই বিষম খাচ্ছিস। এভাবে চললে আমি খালামণি হতে পারবো? তোদের উচিত আমার আর বানর মশাইয়ের কাছ থেকে কিছু টিপস নেওয়া, তাহলে তোদের লাভ লাইফটা যদি একটু হাঁটু তুলে দাঁড়ায়। আরশি কিছুটা ধাতস্থ হয়ে বিড়বিড় করে বলল, আমরা কাজল আর শাহরুখ খান হলে তোরা কি সাইফ আলী আর প্রীতি জিন্তা? যারা ঘাড়ের পেছনের চুলগুলো হাত দিয়ে হাওয়ায় ওড়ালো, আরনে ছন্দ অহং মেখে আওড়ালো, হতেও পারে। আমি প্রিটি জিন্টার চাইতে কম সুন্দর নাকি? টিচার না হয়ে নায়িকা হলে খুব একটা খারাপ হতো না বল? আফসোস। যারার এমন অভিনয়ে হেসে ফেলল আরশি। মান মুখখানা মুক্তোর দানার মতো ঝলমড়িয়ে উঠল সেই হাসিতে। ঠান্ডা কফির কাপ দুটো খালি হলো। দুই বান্ধবী গল্পের ঝুলি খুলে বসতে সেমিস্টার ফাইনালের পড়া, যারার চাকরি, মোবলের বিয়ে দেয়া সহ আরো কত কি উঠে এলো তাদের আলাপে। তখনই আরশির মন পড়ল অন্য একটা কথা। সব আলাপ বাদ দিয়ে জিজ্ঞেস করলো, তুই আর আয়ান ভাই বিয়ে করছিস কবে? আমরা এবছর কোনো দাওয়াত পাচ্ছি কি পাচ্ছি না? আমার ভাইটাকে আর কত অপেক্ষা করাবি শুনি? ক্লাসি পপকাট চুলের আড়লে বিষণ্ণ হয়ে যাওয়া মুখটা চোখে পড়ল না আরশির। সে শুধু দেখল বিয়ের কথা শোনা মাত্রই ছন্দ লাজুক হাসতে থাকা রমণীকে, যার দুঃখগুলো বোধ হয় একান্তই তার নিজের। যারা নিজের সেই দুঃখটুকু গিলে বলে উঠল, এই তো এই মাসে দিদুমণিকে এখানে চলে আসতে বলেছি। বাবা মা তো নেই, উনি চলে আসলে আঙ্কেল আন্টিকে জানিয়ে আসবো বিয়ের ডেটটা। আরশি দুষ্টুমি করে বলল, এই যে ম্যাডাম, ব্রাইডমেইড হিসেবে কিন্তু আমি সবার আগে দাওয়াতটা পাই, ঠিক আছে? একটা মা বাবা হারা মেয়ে সেই বিষণ্ণতা ভুলে ক্ষণিকের জন্য হাসল, কিন্তু সময় গড়াতে না গড়াতেই ওদের এই আলাপে ছন্দপাত ঘটল। যারার ফোন বেজে ওঠায়। স্কুল থেকে কল করেছে যারারই এক কলিগ টিচার, হয়তো তার বদলে ক্লাস নিতে বলবেন। যারা প্রলম্বিত শ্বাস ফেলে ফোন তুলল। মিনিট খানেকের ফোন আলাপ সেরে যন্ত্রখানা টেবিলের উপর রাখতেই দেখল আরশি মুখ খুব গম্ভীর মনোযোগ সহকারে তার ফোনের ওয়ালপেপারের উপর ঝুঁকে আছে, তাকিয়ে দেখছে কিছু একটা। তারপরেই সন্দিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, ওয়ালপেপারে এই বাচ্চার ছবিটা? আরশি পুরো কথা শেষ করার আগে যারা স্মিত হেসে জানালো, আমার ছোটবেলার ছবি। হারিয়ে যাওয়ার পর যখন দিদুমণি আমাকে খুঁজে পেল, তারপরেই ছবি এটা। উনি আমাকে কোলে নিয়ে তুলেছিলেন। আর পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা আশ্রমের অন্য সব দাদা দাদি, গাজীপুর বৃদ্ধাশ্রম। আমার ছেলেবেলার এক টুকরো স্মৃতি এটা। যারা কথাগুলো শুনে কপালে ভাঁজ পড়ল আরশির। কিছু একটা মনে করার চেষ্টা করলো সে। ছবির এই বাচ্চাটাকে আগেও কোথাও একটা নিশ্চয়ই দেখেছে, কিন্তু কোথায় মনে পড়ছে না কেন। আদৌ দেখেছে নাকি সবটাই মনের ভুল? যারার ছোটবেলার ছবি সে কি করে দেখবে?
আর ঠিক সেই সময় ওদের টেবিলের সামনে সিনবাদের ভূতের মতো এসে হাজির হলো এক শ্যাম পুরুষ। কোকড়ানো চুল আর স্বল্প বিস্তর হাসি ঠোঁটে ঝুলিয়ে আরশির দিকে হাত বাড়িয়ে দিল মানুষটা। উচ্ছ্বসিত স্বরে অনেক দিনের পরিচিত বন্ধুর মতো বলে উঠল, আরশির বিস্তর ভাবনার সুতো ছিঁড়তেই যেন হুট করে আবির্ভাব এই বান্দার। তাকে দেখে উল্টে মেজাজ খারাপ হলো আরশির, তবু সৌজন্যতার ছন্দ হাসি মুখে ঝুলিয়ে উঠে দাঁড়ালো সে। চিনতে না পেরে জিজ্ঞেস করল। কিন্তু আপনাকে তো ঠিক। আগন্তুক স্বল্প বিস্তর হেসে আরশিকে উদ্দেশ্য করে বলল, এবার আর খোঁজ খবর নেয়ার বিষয়টুকু নিঃসংকোচে এড়িয়ে যেতে পারল না আরশি। অপ্রস্তুত হেসে ক্লাসমেট হিসেবে যতটুকু খোঁজ খবর নেওয়া দরকার ততটুকুই নিল। তবে সেখানেও বাঁধল আরেক বিপদে। কথার মাঝখানে রেজার পেছনে এসে মূর্তমান হয়ে দাঁড়ালো একখানা থমথমে মুখ। নীল গহ্বরে বিশদ অন্ধকার নামিয়ে পেছন থেকেই রেজাকে জিজ্ঞেস করে বসল, ইজ ইট ফান টকিং টু মাই ওয়াইফ মিস্টার? শেহজাদের শীতল হুমকিতে নীরবতা নামল ক্যাফেটেরিয়ায়। ছুরি চামচের টুংটাং শব্দ থামিয়ে কৌতূহলী মুখগুলো একযোগে তাকালো প্রফেসরের দিকে। বেসরঙা ওভারকোটের নিচে কালো হাইনেক সোয়েটার পরনের মানুষটা তখনও পেক করা আরশির শব্দ শুনে আরশি ঘাড় ঘোরালো। জড়তা কাটতেই সহজ হয়ে বসলো রমণী। ক্ষুদ্র স্বরে বলে উঠল, আশ্চর্য, হাসছেন কেন আপনি? না, আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই ইয়োর হাইনেস। কারণ আমি জানি আপনি তাদের নয় শুধু আমাকেই ভালোবাসেন। কিন্তু যদি দেখি এই ভালোবাসায় ভাগ বসাতে আবার অন্য কেউ এসে হাজির হয়েছে, তাহলে একটা না একটা রেভলিউশন যে ঘটিয়ে ফেলবো তাতে কোনো সন্দেহ নেই। কথাগুলো শেষ করেই শেহজাদ হাতের মুঠো দিয়ে ঠোঁট ঢেকে হাসি আটকানোর চেষ্টা করলো ঠিকই, কিন্তু লাভ হলো না খুব একটা। হাসির তোড়ে পড়ন্ত বিকেলে ম্লান রোদের মতোই আরও ঝলমড়িয়ে উঠল তার সৌম্য সৌন্দর্য মুখ। ধারালো চোয়ালে খেলে গেল জগৎকে এক তুড়িতে পেছনে ফেলে দেওয়া উচ্ছ্বাস। ওই নীল চোখজোড়া যেন সব জেনে বসে আছে আরশির। যেন মেয়েটা এমন দু একটা বোকা বোকা প্রশ্নে তারা বিস্ময় কম। কিছুক্ষণ হেসে গড়াগড়ি খাওয়ার কারণ বেশি খুঁজে পায়। এমন আত্মসম্মান লুটে নেওয়া হাসিতে আরশি রুষ্ট হলো। বিরক্তিতে তেতো হয়ে এলো তার মুখ। মোলায়েম চোখে হঠাৎই ছেয়ে গেল বৈশাখের তাপদাহের মতো কঠোরতা। বালিকা সুলভ ও অভিমানী কণ্ঠে বলে উঠল, আপনি গাড়ি থামান। লাইক রাইট নাও? কিছু লাগবে? আমি তো তোমাকে বাড়ি পৌঁছে আবার বের হতাম। কি কি লাগবে বলো, আমি না হয় ফেরার পথে নিয়ে আসবো। আপনি গাড়ি থামান আগে, তারপর বলছি আমার কি কি লাগবে। অগত্যা শূন্য প্রয়াস থাকা সত্ত্বেও গাড়ি থামালো শেহজাদ। ভেবেছিল আরশিকে বাড়ি পৌঁছে দিয়ে একবার আয়ানের সাথে দেখা করে আসবে আদির কেসটার ব্যাপারে, কিন্তু এখন দেরি করলে তো। শেহজাদের ভাবনার মধ্যে নিজের সিট থেকে হামাগুড়ি দিয়ে এসে শেহজাদের উড়োর উপর বসে পড়ল তার অভিমানিনী। অপটু দু হাতে শেহজাদের দু কাঁধ ধরল নিজের টাল সামলাতে। পরপর চোখ খিচে পাউটের মতো বানালো নিজের উষ্ট্রপুট। আরশির কাজকর্মে প্রথমে কিছুটা ভরকে গেল, কিছুক্ষণ পর আবারও হেসে ফেলল শেহজাদ। আরশির পাউট করে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে শুধালো, নাও, হোয়াট ইজ ইট? অ্যান ইনভাইটেশন টু গিভ মি আ কিস। এতক্ষণ তো খুব জানতে চাইছিলেন না যে কি লাগবে? চুমু লাগবে আমার, তাড়াতাড়ি দিন ফার্স্ট। কথাগুলো বলেই আবার আগের মতো ঠোঁটটা পাউট করে ফেললো আরশি। চোখও বন্ধ। শেহজাদ মাথা হেলিয়ে শুধু দেখে গেল তার প্রিয় দর্শিনীর পাগলামি। আপনি শুধু তাকিয়েই থাকবেন নাকি কাজও কিছু করবেন? এই জন্যই আমি আপনাকে জাম্বুবান বলে ডাকি। এতক্ষণ চোখ বন্ধ করে থাকা যায়? আর ঠোঁটটা এভাবে হাঁসের মতো উঁচু করে ধরে রাখতে রাখতে ব্যথা হয়ে যাবে না? আপনার জন্য কতটা আত্মত্যাগ স্বীকার করছি আমি, আর আপনি আমাকে সামান্য চুমু খাবেন, তাতেও কি না আপনার পর্যবেক্ষণ করা? বাক্যে দাড়ি ঝোলানোর আগেই ঝুঁকে এসে আরশির পুরো কথা মাঝপথে আটকে দিল শেহজাদ। দুজোড়া অধর রোস্টের এমন আচমকা যুগলবন্দিতে মুখ বনে রইল মেয়েটা। নিটল নেত্রদয় ফুঁড়ে খুঁড়ে বেরোলো বিস্ময়। ওভারকোটের ভেতর দিয়ে শেহজাদের অমসৃণ হাতের বিচরণ ঘটল আরশির কোমরে।
অনিন্দের সাথে সাথে শ্বাস প্রশ্বাসেরও গতি বাড়ল মানুষটার। পুরুষালী রুক্ষ ছোঁয়ার সাথে সক্ষতা জুড়তে বেগ পেতে হলো রমণীর। হাঁপড়ের মতো ওঠানামা শুরু হলো বক্ষপিঞ্জরের। শেহজাদ কিছুক্ষণের জন্য শ্বাস নেওয়ার সুযোগ করে দিতেই আরশি হড়বড়িয়ে শুধালো, আপনি জানেন আমার উপন্যাস পড়া নিয়ে আপনার মজা করা একদম উচিত হয়নি। নিম্নাস্ত্র দাঁতে পিষে হাসল শেহজাদ। আরও একবার ওই তুলতুলে নরম অষ্টপুটে দখল বসানোর আগে মেঘমন্দ ভারী স্বরে বলে উঠল, I know, and I am seriously asking for your forgiveness, Snowflake. সুরমাদানের মতোই কৃষ্ণ কালো মেঘে ঢেকে গেছে নিউ ইয়র্কের আকাশ। অপরাহ্ন বেলায় সেই মেঘের বাড়ি থেকে বরফ ভেজা রাস্তায় নোলখ পড়া নববধূর মতো নেমে এসেছে সুখের শ্রাবণ। ম্যাপল গাছের শুকনো ডালাপালা ভিজিয়ে সেন্ট্রাল লেকের পানিতে তরঙ্গ তুলে পথচারীদের কফি শপগুলোতে ঢুকতে বাধ্য করে এই ব্যস্ত শহর জুড়ে ঝরছে আদর আদর বৃষ্টি। চুলোয় চায়ের পানি বসাতে বসাতে সেই বৃষ্টিমুখর সন্ধ্যা উপভোগ করছে আরশি। গরম গরম সবজির পকোড়া তৈরি, এখন শুধু চা হওয়ার অপেক্ষা। আর সীমা, এত মনোযোগ দিয়ে কি বানাচ্ছো? এনিথিং স্পেশাল?